সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি এবং সেই স্বপ্নগুলো বিচার বিশ্লেষণ করার চেষ্টা করি এবং আ সেগুলো সম্পর্কে আমি ভিডিও তৈরি করি এবং সেটা প্রকাশ করি। আমরা যদি বর্তমান প্রেক্ষাপটের দিকে তাকাই, একটা বিষয় আপনারা যদি দেখেন তাহলে খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যেমন রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধটা কিন্তু এখনো থামছে না। সেই সাথে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে যে সংঘাতটা, এটাও থামতেছে না। আপনি যদি দেখেন ইরান ইসরায়েল দ্বন্দ্ব, সেটাও থামতেছে না। মিয়ানমারের দিকে যদি তাকান, সেখানেও কিন্তু যুদ্ধটা থামতেছে না। এবং লেবানন এবং ইয়েমেন, সেখানেও যুদ্ধ থামতেছে না। এবং নতুন করে আবার সুদানের মধ্যে যে ঘটনাগুলো ঘটতেছে, দেখা যাচ্ছে যুদ্ধ তৈরি হচ্ছে। তো এই যে যুদ্ধের মধ্যে গণহত্যা, তো আপনারা জানেন যে ছোট্ট জিনিস বড় হয়, অর্থাৎ ছোট ছোট জিনিসগুলো বড় আকার ধারণ করে। তো বিশ্বযুদ্ধ তো আর একবারে সবাই একবারে কিংবা একবারে হবে না। বিশ্বযুদ্ধটা হবে এ দেশ থেকে ও দেশ, ও দেশ থেকে ও দেশ। এই যে জাতিগত সংঘাত, হ্যাঁ, এ একজনের পর দ্বিতীয় জন জড়াবে, দ্বিতীয় জনের পর তৃতীয় জড়াবে। এইভাবেই কিন্তু বিশ্বযুদ্ধটা চলবে এবং সেটা পৃথিবীব্যাপী। অর্থাৎ মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী বিশ্বযুদ্ধ শুরু হবে হলো মিডল ইস্টে। এবং সেটা শুধু মধ্যপ্রাচ্য নয়, মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার কিছু অংশ, এশিয়ার অংশ, এগুলো সব মিলে একটা মঞ্চায়িত হবে বিশ্বযুদ্ধ। তো এই বিশ্বযুদ্ধের যদিও মঞ্চটা তৈরি হবে হলো মিডল ইস্টে, কিন্তু এটা সব দিকে ছড়িয়ে যাবে কিছুটা। এটাই মোহাম্মদ কাসিম বলেছেন। আর আমরা যদি আমাদের বাংলাদেশের দিকেও তাকাই, দেখেন কিছু উৎসাহ উদ্দীপনামূলক, কেউ অনেকে এই যুদ্ধটাকে নিয়ে উৎসাহ উদ্দীপনামূলক প্রচার করতেছে তারা। এবং এটা বাংলাদেশটাও একটা সময় ব্যর্থ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চাচ্ছে এবং তারা যুদ্ধ বাজাতে চাচ্ছে। বাংলাদেশের যুদ্ধটা আসলে বাঁধবে কি না বাঁধবে সে সম্পর্কে মোহাম্মদ কাসিম তেমন কিছুই বলেনি, কিন্তু আমরা যে কোনো সময় আক্রান্ত হতে পারি। কেন? আমরা যদি পাহাড়ের দিকে তাকাই, সেখানে একটা ঝামেলা, এবং আমাদের পলিটিক্যাল কিছু দল আছে, তারা যুদ্ধ চায়, তারা যুদ্ধ চাচ্ছে, হ্যাঁ। আর আর সেই সাথে আর কি বলবো, আমাদের ইসলামের মধ্যে সবচেয়ে ক্ষতিকর কিছু ব্যক্তি আছে বা গোষ্ঠী আছে, যারা লেবাসধারী কিন্তু ইসলামের ক্ষতি করে চলেছে। এবং এই গোষ্ঠীগুলো চায় হলে যুদ্ধ চায়, এরাও কিন্তু যুদ্ধ চায়। তো যুদ্ধ কখনো কোনো জাতির কল্যাণ বয়ে আনে না। যুদ্ধ কখনোই কোনো জাতির কল্যাণ বয়ে আনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাধ্য করেছিল যুদ্ধ করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধ্য করেছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আগ বাড়িয়ে যুদ্ধ করতে যায়নি। তো যাই হোক, ওই দিকে আমি যাব না। আমি যেটা বলতে চাচ্ছি, মোহাম্মদ কাসিমের যে স্বপ্নটা, অর্থাৎ মোহাম্মদ কাসিম যে এই বিশ্বযুদ্ধ সম্পর্কে যে স্বপ্নটা দেখেছেন, যে মিডল ইস্ট হবে বিশ্বযুদ্ধের খেলার মাঠ এবং এই উপমহাদেশে একটা যুদ্ধ তৈরি হবে, সেই যুদ্ধটা কিন্তু বিশ্বযুদ্ধেরই একটা অংশ। এবং এই যুদ্ধটার মধ্যে জড়িয়ে যাবে হলো ভারত, পাকিস্তান এবং সেই সাথে বাংলাদেশ, মিয়ানমার, এরাও কিন্তু জড়িয়ে যেতে পারে। কারণ বাংলাদেশের চারদিকেই কিন্তু ভারত, ঠিক আছে, এই যুদ্ধগুলো জড়িয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় আমি খেয়াল করতেছি যে বিভিন্ন ইউটিউবার, আমি একটা জিনিস, মানে এদের আমি একটা জিনিস বুঝি না। তারা গাজওয়াতুল হিন্দ যুদ্ধ করার জন্য তৈরি, কিন্তু গাজওয়াতুল হিন্দ সম্পর্কে তারা জানে না, সেই যুদ্ধটা সম্পর্কে জানে না। এবং তাদের কোনো তৈরি, ওরা নিজেরাই বলে যে ওরা প্রস্তুত, কিন্তু ওরা আসলে কিছুই প্রস্তুত না। তাদের ধারণাই নাই এই যুদ্ধটা সম্পর্কে, এই যুদ্ধটা সম্পর্কে ধারণা নেই। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো
আমি বলার চেষ্টা করি, তারা একটা জায়গার মধ্যে উস্কে দিচ্ছে, ভারতের মতো একটা দেশকে উস্কে দিচ্ছে। আচ্ছা, আপনার আপনার সামনে যদি একটা হাঙর থাকে আর আপনি একটা ছোট পুঁটি মাছ, আপনি কি ওই হাঙরটার সাথে লড়ে পারবেন? যুদ্ধ দিয়ে আপনি ওনার সাথে কি পারবেন এত সহজে? আপনার প্রস্তুতি আছে? আপনি কি পারবেন বলেন? এগুলো হইছে, বললাম তো, এরা যুদ্ধ বাধায় দিয়ে চলে যাবে। এরা হচ্ছে সেই কাজটা করতে চাচ্ছে। বাংলাদেশ কি কখনো ভারতের এই পরমাণু শক্তিধর একটা দেশের সাথে পারবে? আপনি আপনি নিজের বিবেকে প্রশ্ন করুন, কিংবা আপনি একটু চিন্তা করুন, ভালোভাবে একটা চিন্তা করুন। ভারতের সাথে কি বাংলাদেশ কখনো পারবে? পারমাণবিক শক্তিধর একটা দেশের সাথে পারবে? বাংলাদেশের বর্ডার আসলে কোন কোন দিক দিয়ে, আপনি একটা একটা জিনিস চিন্তা করছেন? আপনার চারো সাইডে হলো ভারত, চতুর্দিকে। এবং আপনার একটি অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে মিয়ানমার। তাছাড়া আরেকদিকে সাগর। আপনি কোথায় পালিয়ে যাবেন? কোথায় যাবেন ভাই? আপনারা যে এই কাজগুলো করতেছেন, এগুলো করিয়েন না। আমি যদি আমার এই কথাগুলো কেউ শুনে থাকেন, আপনারা এই কাজগুলো করিয়েন না। কারণ বাংলাদেশ পারবে না। পারবে না। এটাই হলো বাস্তব। কিন্তু আমি এটা বলব না যে একটা বড় দেশের সাথে আপনি যুদ্ধে জড়িয়ে যান, কিংবা তার বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন, জনগণকে লেলিয়ে দেন। এগুলো করা থেকে বিরত থাকুন। আমি এটা বলতেছি, যুদ্ধ কখনোই সমস্যার সমাধান বয়ে আনতে পারে না। কারণ একবার যদি যুদ্ধ শুরু হয়, আপনার, আমার, কারোই কিন্তু বাঁচার উপায় থাকবে না। কারণ আমাদের কোনো জায়গা নেই। তো এই বিষয়গুলো যাই হোক, ওগুলো বিষয় নিয়ে না জড়াই। আমি যদিও পলিটিক্যাল কোনো কথা বলি না, কারণ রুচি নাই। আর আমরা যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আলোচনা করি, তাহলে কিন্তু সেইখানে মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আলোচনায় কিন্তু আমরা জানতে পারি যে গাজওয়াতুল হিন্দ যে যুদ্ধটা এই উপমহাদেশে যে সংগঠিত হবে, সেই যুদ্ধে কিন্তু কোনো এক জায়গায় দেখা যাচ্ছে যে ভারতকে কিন্তু অন্যান্য দেশ সাহায্য করবে, এবং ইন্ডিয়া পাকিস্তান, এই ভারত কিন্তু পাকিস্তানকে আক্রমণ করবে। ঠিক আছে, সেটা হতে পারে। প্রথম আমরা যখন জানছি যে ওইখানে বায়োলজিক্যাল অ্যাটাক হতে পারে, আবার অন্যান্য শক্তি প্রয়োগ করতে পারে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। মোহাম্মদ কাসিম এই বিষয়ে রূপক অর্থেও হতে পারে, মানে কি দেখেছেন, আমরা তো অত কিছু জানি না। তো ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে, আর পাকিস্তান কিন্তু বিপদগ্রস্ত হবে, সেই স্বপ্নে কিন্তু আমরা জেনেছি। এবং ভারতের যে অর্থনৈতিক শক্তি আর পাকিস্তানের যে অর্থনৈতিক শক্তি, সেখানে কিন্তু আকাশ আর পাতালের মধ্যে পার্থক্য, অর্থাৎ মাটি আর হলো মহাকাশ এইরকম। ভারত খুবই শক্তিশালী, খুবই অর্থনৈতিকভাবে শক্তিশালী। আর ভারত বলতে আপনি এখানে কি বুঝাতে চাচ্ছেন? ভারতে বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন ধরনের লোক বাস করে। আমাদের মতো অনেকগুলো প্রদেশ, দেশ নিয়ে প্রদেশ তাদের। তো যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। আর আমি বলবো এই যুদ্ধ এই নীতিগুলো সবাইকে পরিহার করা উচিত। আর যখন আপনার ধর্মযুদ্ধ শুরু হবে, তখন বিষয়টা অন্য পর্যায়ে যাবে। আপনার তো ট্রেনিংয়ে নেই ভাই। আপনি যে যুদ্ধ করবেন, আপনার কি ট্রেনিং আছে? আপনার কি রসদ আছে? আপনার কি অর্থ আছে? আছে কি? নাই। তো এগুলো কথাবার্তা আসলে বলা ঠিক না। তো মোহাম্মদ কাসিমের স্বপ্ন আলোচনায় আমরা দেখেছি যে ফিলিস্তিনিতে ইসরায়েল কিন্তু অবশ্যই অবশ্যই বাদামি রঙের বিল্ডিং, অর্থাৎ থার্ড টেম্পল, দাজ্জালের থার্ড টেম্পলটা অবশ্যই তারা ওইখানে তৈরি করবে। এবং এর মানে উনি বলছেন যে ওইখানে কেউ প্রতিবাদ করতে পারবে না, কারণ ইসরায়েল এটা তৈরিই করবে। আর সেই দিকেই যাচ্ছি। গোটা ফিলিস্তিন কিন্তু তারা ধ্বংস করে দিয়েছে, কোনো বাড়িঘর অবশিষ্ট রাখেনি। তো আমি এতটুকুই বলবো, উম, এই ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে গোটা মিডল ইস্ট কিন্তু তারা ধ্বংস করে ফেলবে এক সময়। তো ওই দিকেই যাবে এক সময়। তো হয়তো এখন অনেক সময় মিডিয়াতে ঠান্ডা হয়ে যায় সব কিছু, আবার হঠাৎ করে অনেক কিছু ঘটে যাচ্ছে। তো এই বিষয়গুলো আপনারা একটু সজাগ হন এবং মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আলোচনা করুন। আমি আপনাদেরকে এমন একটা তথ্য দেই, সেটা হলো
যে যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে তখন কিন্তু এই মুসলিমদের অর্থাৎ মুসলিম দেশগুলো বেশি আক্রান্ত হবে এবং তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যুদ্ধটা শুরুই হবে মুসলিম দেশে। আর কিছু মুসলিম দেশ কিন্তু তাদের পক্ষ নিবে, ঠিক আছে? তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে মুসলিমদের মধ্যে সবচেয়ে ক্ষতিকর হলে মুসলিমরাই, অর্থাৎ সেই মুনাফিকধারী মুসলিমগুলো। আপনার মুসলিমদের কিন্তু সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। আর মুশরিক অন্যান্য জাতি অতটা শত্রু নয়, কিন্তু মুসলিমদের সবচেয়ে বড় শত্রু হলো মুনাফিক। তার মুনাফিকের কারণে আজকে মুসলিমদের আজকে অধঃপতন। তো দাড়ি টুপি জুব্বা পরা ব্যক্তিগুলো কিন্তু এগুলো বিশেষ করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আর তাদের তারা যে কথাগুলো বলতেছে তাদেরকে আকর্ষিত হয়ে সাধারণ জনগণ তাদেরকে সাপোর্ট করতেছে এই বিষয়গুলো। তো যাই হোক, আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তো ধন্যবাদ, আজকে তেমন কিছুই না। তো আপনারা ভালো থাকুন।